আজ আমরা একটা ইন্টারেস্টিং সংলাপ নিয়ে আলোচনা করব। নামটা হলো পুনরায় জেগে ওঠা। হুম। এখানে মূলত ডোপামিন ডিটক্স মানে এই যে কনসেপ্টটা আর আমাদের জীবনে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে দুজন বন্ধুর কিছু ভাবনা অভিজ্ঞতা উঠে এসেছে। হ্যাঁ, সংলাপটা পড়ছিলাম। এটা আসলে আমাদের সময়ের একটা ছবি, তাই না? মানে এই যে টেকনোলজির উপর অতিরিক্ত নির্ভরতা। একদম। আর মনোযোগ ধরে রাখতে না পারা, সবসময় একটা তথ্যের চাপ, কেমন যেন ক্লান্ত লাগে। ঠিক, এই চ্যালেঞ্জগুলোই তো ওখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো আজকে আমাদের চেষ্টা থাকবে এই সংলাপ থেকে মূল বিষয়গুলো মানে যে শিক্ষাগুলো পাওয়া যায় সেগুলো একটু খুঁজে বের করা। যেমন কেন আমরা প্রায়ই একটু দিশেহারা বোধ করি, হুম। বা এই যে সবসময় কিছু না কিছু স্টিমুলেশন, এর ফলটা আসলে কি, আর সবচেয়ে বড় কথা কিভাবে জীবনে আবার ওই স্বচ্ছতা আর ফোকাস মানে মনোযোগটা ফিরিয়ে আনা যায়। আচ্ছা, সংলাপে একটা চরিত্র আছে, রাফি, তাই না? সে শুরুতেই বলছিল যে তার কেমন যেন জীবনের নিয়ন্ত্রণটা হাতে নেই, এরকম একটা অনুভূতি। হ্যাঁ ঠিক, যেন সবকিছু চলছে কিন্তু সে ঠিক চালকের আসনে নেই। আর ওখান থেকেই মানে ওর এক বন্ধু ওকে একটা কথা বলে যেটা ওর খুব মনে ধরে যায়। কোন কথাটা? ওই যে আপনার প্রেরণার সমস্যা নেই, আপনার সমস্যা স্বচ্ছতার, এই লাইনটা আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয়েছে। মানে আমরা কি আসলে অলস, নাকি শুধু জানি না কোথায় যাব? এটা একটা দারুণ পয়েন্ট। আমারও মনে হয় ব্যাপারটা ঠিক তাই। অনেকে হয়তো অলস নন মোটেই, কিন্তু কি করবেন, কোন দিকে যাবেন এই দিশাটা নেই, মানে একটা স্বচ্ছতার অভাব। হুম। আর এই স্বচ্ছতার অভাবটাই কিন্তু এনার্জি নষ্ট করে দেয়। শুধু ইচ্ছে থাকলেই তো হয় না, পথটাও তো জানা দরকার। আর এই পথ হারানোর পেছনে ওই সংলাপে আর একটা দারুণ জিনিস উঠে এসেছে, দ্রুত আনন্দের ফাঁদ। ও হ্যাঁ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ঠিক, রাফি যেমন ভাবত কাজের মাঝে একটুখানি ধরুন 5 মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখলে আর কি এমন হবে। হ্যাঁ, আমরা সবাই ভাবি। একটা কোট আছে না, আপনি যত বেশি দ্রুত আনন্দে মগ্ন হবেন, অর্থপূর্ণ কাজে মনোযোগ দেওয়া তত কঠিন হবে। হ্যাঁ ছিল। এই যে আমরা সারাক্ষণ স্ক্রোল করি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কিছু, এটা আসলে আমাদের ব্রেনকে শিখিয়ে ফেলে যে অল্প চেষ্টাতেই একটা রিওয়ার্ড পাওয়া যায়, হুম, মানে অগভীর রিওয়ার্ড। একদম অগভীর কিন্তু তাৎক্ষণিক। ফলে যে কাজে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, সেটা ব্রেনের কাছে আর আকর্ষণীয় মনে হয় না। একটা চক্র তৈরি হয়ে যায়। তাহলে এই চক্র ভাঙার রাস্তাটা কি? সংলাপ বলছে একঘেয়েমিকে আপন করতে হবে। ফোকাস ফিরে পেতে হলে আপনাকে আবার একঘেয়ে হতে শিখতে হবে। শুনতে তো বেশ অন্যরকম লাগছে। এটা কি আসলেই সম্ভব এই যুগে? আসলে খুবই কঠিন, কারণ আমরা তো এক মুহূর্ত বোর হতে চাই না, হাতে একটু সময় পেলেই ফোনটা চলে আসে। হ্যাঁ, ঠিক। কিন্তু ওই সংলাপে দেখুন, রাফি বা ওর বন্ধু ওরা যখন চেষ্টা করে ফোনটা দূরে রাখতে বা চুপচাপ কিছুক্ষণ বসে থাকতে, প্রথম দিকে একদম অসহ্য লাগে। লাগবেই তো। কিন্তু ওই অস্বস্তিকর সময়টা পার করার পরই ওরা নিজেদের ভেতরকার কিছু জিনিস আবিষ্কার করে। মানে ওই নীরবতাই যেন ভেতরের চিন্তাগুলোকে স্পষ্ট করে তোলে। তার মানে অস্বস্তিটাকে এড়িয়ে গেলে চলবে না, বরং ওটাকে ফেস করতে হবে। সংলাপেও তো বলছে অস্বস্তি অগ্রগতির মূল্য। ঠিক, এই যে একটু একা থাকা, একটু বিরক্ত লাগা, এগুলো আসলে নিজেকে চেনার জন্য খুব দরকারি। এখানে ডোপামিনের ব্যাপারটা ওরা খুব সুন্দর করে বলেছে। মানে ডোপামিন নিজে তো খারাপ না, তাই না? ওটা তো একটা নিউরোট্রান্সমিটার। না, মোটেই খারাপ না। সমস্যাটা হলো ডোপামিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন দাঁড়াচ্ছে। যেমন বলা হয়েছে, ডোপামিনের সাথে আপনার সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার মানে যখনই আমাদের একটু কঠিন লাগে কোনো কাজ বা একটু বোরিং লাগে, হুম। আর আমরা সাথে সাথে ফোনটা হাতে নিই বা অন্য কিছু করি, তখন আসলে আমরা ব্রেনকে কি শেখাচ্ছি যে চেষ্টা করার দরকার নেই? একদম, ব্যাপারটা অনেকটা সেরকমই। ব্রেন শিখে যায় যে কষ্ট এড়িয়ে গিয়েও আনন্দ পাওয়া যায়। আর ডোপামিন ডিটক্স বা এই যে সচেতনভাবে উদ্দীপনা থেকে দূরে থাকা, হ্যাঁ, এটা ঠিক উল্টো ট্রেনিং দেয় ব্রেনকে। শেখায় যে না, একটু ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, তারপর রিওয়ার্ড আসবে। রাফির ওই ২৪ ঘন্টা ডিটক্সের অভিজ্ঞতাটা দেখুন। হ্যাঁ, ওটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম কয়েক ঘন্টা খুব ছটপট করেছে, কিন্তু তারপর একটা অন্যরকম মানসিক স্বচ্ছতা অনুভব করেছে। রাফি এটাও বলছিল যে ও শুধু মজার জন্য স্ক্রিনে থাকতো না। অনেক সময় মানে যখন জীবনের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতো বা নিজের ভেতরে কোনো শূন্যতা অনুভব করত, হুম। তখন ওই অনুভূতিগুলো থেকে পালানোর জন্য স্ক্রিন ব্যবহার করত, যেন অনুভূতিগুলোকে ভোতা করে দেওয়া, একটা নামনেস যাকে বলে। আর এই উপলব্ধিটা যে সে পালাচ্ছিল,
এটাই হয়তো ওকে বদলাতে সাহায্য করেছে। এরপর সে চেষ্টা শুরু করে প্রতিদিন কিছুটা সময় একদম উদ্দীপনাহীন থাকার। কি রকম মানে কি করতো তখন? যেমন হয় তা শুধু একটু হাঁটা, ফোন ছাড়া বা ডায়েরি লেখা, কিংবা চুপচাপ বসে শুধু নিজের চিন্তাগুলোকে দেখা। হুম। আর ও বলছিল এতে নাকি এক অন্যরকম শান্তি খুঁজে পেয়েছে। তাহলে বিষয়টা প্রযুক্তিকে শত্রু মনে করা নয়, না, একদমই না। বরং প্রযুক্তির ব্যবহারটা কেমন হবে আর নিজের ভেতরের জগতের সাথে সংযোগটা কেমন থাকবে সেটা ঠিক করা। জীবনের সাথে আবার কানেক্ট করা। একদম। সংক্ষেপে বললে এই সংলাপটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা যদি এই উদ্দীপনার স্রোতের সাথে আমাদের সম্পর্কটা একটু সচেতনভাবে ম্যানেজ করি আর মাঝে মাঝে একটু থামি, একটু নীরবতা, একটু একঘেয়েমিকে জায়গা দিই, হুম। তাহলে হয়তো আমরা জীবনে আরও বেশি স্বচ্ছতা, গভীর মনোযোগ আর একটা অর্থপূর্ণ সংযোগ খুঁজে পেতে পারি। দারুণ। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি, তবে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের জন্য। অবশ্যই। যদি আমরা প্রতিদিন কিছুটা সময় সচেতনভাবে কোনো বাইরের উদ্দীপনা ছাড়া কাটাই, ধরুন কোনো স্ক্রিন নয়, কোনো গান নয়, শুধু নিজের সাথে, তাহলে সেটা আমাদের চিন্তার স্বচ্ছতা বা জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবনার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।